আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আসলে উপস্থিত বুদ্ধি বা স্পিকিং স্কিল যেটা সেটা টেস্ট করব। কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক পড়াশোনা জানা সত্ত্বেও বা অনেক লেখাপড়া করা সত্ত্বেও কোথাও আমরা কথা বলতে পারি না দু চারটা মানুষের সামনে, বা আমাদের বাড়িতে যখন নতুন আত্মীয় স্বজন বা এই ধরনের কেউ আসে বা অপরিচিত কেউ আসে, তখন আমরা কিন্তু তাদের সামনে অত সহজে কথা বলতে পারি না। তো যার কারণে আমরা চিন্তা করতেছি আমরা এরকম ভিডিও তৈরি করার মাধ্যমে আমরা আবার আমাদের স্পিকিং যে স্কিলটা রয়েছে সেই স্কিলটাকে আমরা বাড়াবো, এবং আমরা এই ভিডিওটি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের মধ্যে যে জড়তা বা যে শাইনেসটা কাজ করে সেটা আসলে ঠিক হয়ে যাবে আমি আশা করতেছি। তো আজকে আমরা বসেছি, আপনারা হয়তো বা একটু দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটা যদি একটু দেখাই, আমরা একটা নদীর পাড়ে বসে আছি। এই যে দেখতে পাচ্ছেন নদী নদী কিন্তু খোঁড়া হয়ে গেছে, কিন্তু নদীতে আসলে এখন পানি এখনও আসে নাই। তো এই নদীর ধারে যেহেতু আমরা বসে আছি, তো আজকের স্পিকিং টেস্টটা হবে নদীর উপর। আমরা এখানে আসার পর আমরা আমাদের যে আজকের বিষয়টা সেটা সিলেক্ট করলাম এখানকার পরিবেশ অনুযায়ী। তো এখন এই হুট করে একটা বিষয় সিলেক্ট করার পর এখন কে কতটুকু বলতে পারে সেই বিষয়ের উপর, সেটাই আজকে টেস্ট হবে। তো আজকে প্রথমে বলবে মেহেদি, তারপরে বলবো আমি। ও নিজেই আগে সিলেক্ট করেছে, সে আগে বলবে। তো আমি তাকে প্রথমে শুরু করার জন্য অনুরোধ করছি। মেহেদি হাসান, শুরু করো নদী সম্পর্কে। সে অলরেডি কিছু ইনফরমেশন নেওয়ার জন্য গুগলে নদী সম্পর্কে রচনা সার্চ দিছে। কিন্তু সমস্যা নাই, সে গুগল থেকেও ইনফরমেশন নিতে পারে। এটাও একটা ভালো দিক যে কেউ কোন একটা বিষয়ে এক নজর শুধুমাত্র দেখেও যে বলতে পারতেছে, এটা একটা ভালো বিষয়। সবচেয়ে বড় কথা কি হলো, উপস্থাপনাটা সুন্দর করা সবচেয়ে বড় বিষয়। কারণ ধরুন আমরা দেখি যে আমরা যারা আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে জার্নালিস্ট বা সাংবাদিক ভাইয়েরা আছে, তারা তাদের উপস্থাপনা সাধারণত ভালো হয়। তো তারা কোথাও কোনো একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত যে জনগণ আছে তাদের কথা শুনে উপস্থিত যে ওখানকার পরিস্থিতি সেই অনুযায়ী তারা ঘটনার বর্ণনা দেয়। তো এটা একটা অনেক বড় একটা স্কিল আমি মনে করি, যে উপস্থিত বুদ্ধি এবং সেখানকার পরিস্থিতিকে নিয়েই তারা খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় তারা উপস্থাপন করে সংবাদপত্র বা বিভিন্ন টিভি চ্যানেলে তারা উপস্থাপন করে থাকে। তো এটা অনেক বড় একটা ভালো দিক। তো আজ ঠিক আছে, আমরা আর বেশি কথা না বলে সময় নষ্ট করব না। সরাসরি মেহেদির কাছে আমরা চলে যাই। সে এখন আপনাদের সামনে এই নদী সম্পর্কে কিছু তথ্য বলবে, এবং অন্য যে কোনো উদাহরণ সে যোগ করতে পারে, এবং যার সঙ্গে যেন আমাদের মূল যে বক্তব্য, আমাদের আজকের যে টপিক নদী সম্পর্কে, যে টপিকটা সেই সম্পর্কটা যেন ঠিক থেকে বিভিন্ন ধরনের গল্পের মাধ্যমে হোক বা উদাহরণের মাধ্যমে হোক সে যে কোনো কথাই বলতে পারে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আর সরাসরি আমরা মেহেদির কাছে যাই এবং তার মুখ থেকে আমরা নদী সম্পর্কে কথা শুনি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আমি মোহাম্মদ মেহেদী হাসান। তো শামীম ভাই আমাকে নদী সম্পর্কে কথা বলার জন্য উম, প্রথমে সুযোগ করে দিয়েছে, তার জন্য তাকে সবার আগে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমি প্রথমে নদী সম্পর্কে বলতে চাই, আমরা যে দেশে বসবাস করি, আমাদের বাংলাদেশ, এই দেশ, বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। বাংলাদেশে অসংখ্য নদ নদী রয়েছে। তো আমরা আজকে আহ, যেখানে বসে আছি এটাও একটা নদীর পাড়। তো আমাদের এটা অতটা বড় নদী না, একটা ছোট নদী, নদীর শাখা। তো বাংলাদেশের যে বড় বড় নদীগুলো আছে তার মধ্যে হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। এগুলা ছাড়াও এর শাখা প্রশাখা সহ বাংলাদেশে প্রায় ৭,০০০-এর বেশি নদ নদী রয়েছে। উম, তো আমাদের এই নদীটা মূলত এসেছে ছোট যমুনা নদীর, এটা একটা শাখা। তো আমরা এই নদীর পাশে আজকে বসেছি। আমাদের লোকেশনটা হচ্ছে রামকৃষ্ণপুর কদমতলী যে মোড় আছে, সে মোড়ের থেকে দক্ষিণ পূর্ব দিকে কোণে। তো আমরা এখানে আজকে বসেছি। তো এখানকার পরিবেশটা অনেক ভালো। আর আমি এটা বলতে চাই, উম, গ্রামের যে পরিবেশটা এটা আপনি শহরে কোনো সময় খুঁজে পাবেন না। আর নদীর ধারে যে আমরা এসে বসেছি এটার পরিবেশটা আরো সুন্দর। এখানে এসে বসলে আপনার মন যতটাই খারাপ থাক, আপনার মন ভালো হয়ে যাবে। আর এখানকার যে পরিবেশটা, আপনার মন মাতানোর মতো পরিবেশ। তো এই নদ নদী নিয়ে কবি জীবনানন্দ দাশ অনেক কবিতা লিখেছেন। উম,
সেখান থেকে আমরা ছোটবেলায় তার কবিতাগুলো পড়ে দেখেছি, পড়েছি। আর আজকে আমরা সরাসরি নদীর পাশে এসে বসে উম সেই কথাগুলার সাথে মানে সাদৃশ্যপূর্ণ সবকিছু মিলে যাচ্ছে এবং আমরা একবারে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারতেছি নদীর পাড়ে বসে। তো আমাদের নদীতে এবার নদী খনন করা হয়েছে। খনন করার ফলে নদীতে পানি নাই। আর এই বছর একটু বৃষ্টি কম হচ্ছে, এজন্য নদীতে কোনো পানি নাই। নদীতে পানি পানি থাকলে পরিবেশটা আরো সুন্দর হতো, উম এবং আমরা আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম। তো নদীর কিছু উপকারিতা আবার বলি। নদীর কিছু উপকারিতার মধ্যে আপনার উম আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসানকে। আমি আমার কথা ২ মিনিট ছেড়ে দিয়েছিলাম। সে মোটামুটি ৩.৫ মিনিট কথা বলেছে। তো আমাদের আসলে নদী সম্পর্কে সবাই আমরা মোটামুটি জানি। কিন্তু আমাদের আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আমাদের স্পিকিং স্কিলটা ঠিক রাখা। সে মোটামুটি শুরু করেছিল মোটামুটি ৩ মিনিট ৩.৫ মিনিট কথা বলেছে। এটা আসলে অনেক প্রাথমিক অবস্থায় অনেক ভালো একটা দিক। এবং আমি মনে করি যে এভাবে একদিন না আমরা হয়তোবা অনেক ভালো বক্তা হব। যেকোনো বিষয়ের উপর যেকোনো টপিক দিলে শুধুমাত্র ৫ মিনিটের প্রস্তুতিতে আমরা সেই টপিকের উপর কথা বলতে পারবো। তো যাই হোক, আমি নদী সম্পর্কে আমিও কিছু বলতে চাই। যদিও আমি গুগল সার্চ করি নাই, ওখানে হঠাৎ একটা টপিক নিয়ে আমি বলতে চাচ্ছি। তো নদী সম্পর্কে বলতে গিয়ে আমি সম্ভবত কোন ক্লাসে পড়তে একটা কবিতা পড়ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচুটার ঢালু তার পারি। তো এই কবিতায় পল্লী কবি জসীমউদ্দীনের সম্ভবত লেখা ছিল। তো এই কবিতায় আসলে নদী এবং নদীর পাড়ের গ্রাম এবং গ্রামের যে অনেক পরিবেশ, সুন্দর প্রাকৃতিকপূর্ণ যে পরিবেশ রয়েছে, কবি মূলত এই প্রাকৃতিকপূর্ণ পরিবেশের অনেকটা ফুটে তুলেছেন তার কবিতার মাধ্যমে। তো এছাড়া আমরা জানি যে আমাদের দেশ আহ, নদী প্রধান দেশ এবং আমাদের দেশ একটা কৃষি প্রধান দেশ। আমাদের দেশের বুক চিরে আসলে অনেক বড় বড় নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে, যেগুলো মূলত ভারত সহ অন্যান্য যে বিভিন্ন আহ, পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো থেকে নদীগুলো উৎপন্ন হয়েছে। তো এই নদীর আসলে অনেক উপকারিতা আছে। আমরা জানি যে আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ এবং এই কৃষি প্রধান দেশের যে নদীর পাড়ে দুই পাড়ে যে জমিগুলো রয়েছে, আমরা মূলত এই দুই পাড়ের জমিগুলো থেকে এই নদী থেকে পানি নিয়েই কিন্তু এই জমিগুলোতে বিভিন্ন ধরনের ফসল, যে আমরা প্রত্যেক দিন ভাত খাই, কিন্তু আমরা আসলে অনেকেই যারা শহরে থাকি জানি না যে আসলে এই চালটা কোথা থেকে আসে বা ধানটা কিভাবে উৎপাদিত হয় আমাদের এই দেশে। তো তাদের অগ্রগতির জন্যে আমি বলে রাখি যে আমাদের গ্রাম অঞ্চলে যারা থাকে তারা মোটামুটি জানে যে আসলে কিভাবে এই ধান উৎপন্ন করা লাগে। আর নদী যদি একটা গ্রামে বা যে কোনো একটা ফসলের জমির ধার দিয়ে বয়ে চলে, তাহলে সেই ফসলের জমির জন্য একটা নদী কতটা উপকারী সেই জমির যে কৃষক সেই কিন্তু বলতে পারবে যে আসলে এই নদীটা কতটা জরুরি। তাছাড়া আমাদের দেশের যে বিভিন্ন বড় বড় যে নদীগুলো রয়েছে, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী ইত্যাদি। তো এই নদীগুলোতে কিন্তু অনেক মানুষ আসলে মাছ ধরার উপর যে পেশাটা আছে, এই পেশার উপর নির্ভর করে এই নদীগুলোর পাড়ে তারা বেঁচে থাকে। অনেকটা এই নদীগুলো তাদেরকে বাঁচায়। অনেক জেলে রয়েছে যারা যাদের প্রত্যেক দিনের পেশাই হচ্ছে মাছ ধরা, তারা মূলত এই নদীগুলোর উপর নির্ভরশীল হয়ে থাকে। তাছাড়া এই নদীগুলো বিভিন্নভাবে আমাদের দেশের মানুষের উপকার করে থাকে। তো নদী সম্পর্কে আসলে সবাই আমরা কম বেশি জানি। এখান থেকে আসলে বেশি কিছু বলার নাই। তবে নদীর কিছু যেহেতু মেহেদী নদীর উপকারী দিকগুলো বলেছে, আমি কিছু ক্ষতিকর দিকও বলতে চাই, এখানে অ্যাড করতে চাই। কারণ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের উপকারী এবং ক্ষতিকর দুটো দিকই রয়েছে। তো ক্ষতিকর দিক থেকে যদি আমরা প্রথমেই বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত, তারা যে ফারাক্কা বাঁধ নির্মাণ করেছেন, এই ফারাক্কা বাঁধের পানি একসময় দেখা যাচ্ছে যখন বর্ষার সময় হয় আমাদের এদিকেও পানি থাকে, ঠিক ওই সময় তারা এই ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়ার ফলে আমাদের দেশের যে বিভিন্ন নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নদীর ধারের যে এলাকাগুলো আছে সেগুলো বন্যায় প্লাবিত হয় এবং
বহু মানুষের ঘরবাড়ি নদীতে ভেসে যায় এবং শুধু তাদের ঘরবাড়ি না, এমনকি তাদের যে জায়গা জমি থাকে সেগুলো নদীর ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের যে অনেকের আছে যে মূল আয়ের উৎস তাদের পরিবারে পশুপালন। তো অনেক পশু এই নদীর বন্যায় মানে নদীর বন্যার পানিতে ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং মৃত্যুবরণ করে। তো এছাড়া আরও অনেক আসলে নদীর অপকারিতাও রয়েছে। কারণ এই নদী ভাঙনের ফলে অনেক নদীর সাইডে বড় বড় যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো অনেক সময় আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে ভেঙে নদীতে পড়ে যায়। তো এই জন্যে আসলে আমাদের বর্তমান সরকারের যে উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি সেটা হলো যে আমাদের নদীর যে পানি ছাড়ে পার্শ্ববর্তী দেশ থেকে তাদের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হওয়া উচিত, যেন তারা পানি ছাড়ার সময় অবশ্যই বাংলাদেশের মানুষকে অবহিত করে, বাংলাদেশ সরকারকে অবহিত করে, যাতে বন্যার পূর্ব প্রস্তুতি হিসাবে তারা প্রস্তুত থাকতে পারে। এতে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে এবং আমাদের অনেক নদী রয়েছে যেগুলো আসলে প্রায় পানি না থাকার কারণে মৃত অবস্থায় রয়েছে। তো যেই নদীতে আসলে পানি অনেক বেশি বা যেদিক থেকে অনেক পানির চাপ, আমরা বিভিন্নভাবে কৃত্রিম মাধ্যমে নদী তৈরি করে কিন্তু আবার সেই নদীর মাধ্যমে আমরা পানি প্রবাহিত করতে পারি বঙ্গোপসাগরে। এতে করে যেই এলাকাগুলো শুষ্ক বা যে এলাকাগুলো আসলে খরাপ্রবণ এলাকা, সেই এলাকার গুলোতে যদি পানি যায় তাহলে আমাদের ফসল আরও অনেক বাড়বে। তো এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। আমরা নদী সম্পর্কে মোটামুটি তথ্য আপনাদেরকে দিলাম। তো এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর আমরা যেহেতু স্পিকিং স্কিল প্র্যাকটিস করতেছি, আমরা প্রতিনিয়ত এই ধরনের যেকোনো একটা বিষয় নিয়ে, হতে পারে আগামীতে আমরা যেকোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক অনুষ্ঠানের আয়োজনও করতে পারি। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্যে। আল্লাহ হাফেজ।